গণতান্ত্রিক আছে কংগ্রেস সভাপতি, মঞ্চে যারা উপস্থিত আছেন উপরে অথবা নিচে, আমি সমস্ত যারা উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আলিপুরদুয়ার খুবই গুরুত্বপূর্ণ শহর। এই আশপাশের সমস্ত মানুষ, দোকানদার, ব্যবসায়ী, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে এখানে কিশোর বলেছেন, আমাদের কৃষক সভার সভাপতি সম্পাদক বলেছেন, বংশেরবাবু বলেছেন, আর আমাদের খুবই ভালো বক্তা বনিরিকা, সবাই চেনেন, 100 এসএফআই করতো, এখন মহিলা সমিতি করে, রাজ্যের আমাদের সম্পাদিকা, তিনি এখানে বিস্তারিতভাবে বলেছেন। আমি অনেক বেশি কথা বলার কোনো প্রয়োজন বোধ করছি না, এই কারণে যে মানুষ যারা আছেন তারা কেউ কম বোঝেন আর আমরা এইসব বেশি বুঝি, এরকমের কোন মনোভাব আমাদের কখনোই হওয়া উচিত না। আপাত দৃষ্টিতে যে মানুষ সব ব্যাপারে কথা বলেন না তিনিও বোঝেন, তিনিও মরমে মরমে মরে যাচ্ছেন যা চারপাশে চলছে, দেখছেন আর লজ্জা পাচ্ছেন, দেখছেন আর ভাবছেন যে আধা খেলার দল রাজনীতি যারা করে, তৃণমূল হোক আর বিজেপি হোক, নীতিহীন মানুষ বুঝতে পারছেন, তারা কেউ কম বোঝেন না। দোকানদার, ব্যবসায়ী, সাধারণ মানুষ হয়তো সব কথা বলতে পারেন না, কিন্তু তারা বুঝতে পারছেন যে একটা ভয়াবহ বিপদের মধ্যে আমাদের দেশ, একটা ভয়াবহ বিপদের মধ্যে আমাদের রাজ্য। এবং মানুষের কাছে এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, সবার কাছে। গ্রামের কৃষক দলের সংগঠন কৃষক সভা যেমন গোটা দেশ ধরে লড়াই করছে, প্রাণ গিয়েছে তবু লড়াই ছাড়েনি, মোদীজি মাথা কিছুতেই নিচু করবেন না, কৃষকদের সরবরাহ করার ব্যবস্থা করছেন, কৃষকের আইন বদলে দিচ্ছেন, শ্রমিকের আইন বদলে দিচ্ছেন। আর সেইখানে গোটা দেশের কৃষক সমাজ 500-র বেশি সংগঠন তারা মন টিপে 1 বছরের বেশি দিল্লির চারপাশে বসে থাকলেন। সরকার একটা ভাব দেখালো যে ওরা বুঝি রাষ্ট্রদ্রোহী, ওরা বুঝি দেশদ্রোহী, ওদের দিল্লিতে আসতে দেবে না। রাস্তা কেটে রাস্তায় পরীক্ষা বানিয়ে জল কামান, ঢল কামান সব লাগিয়ে বড় বড় সিমেন্টের খাম্বা বসিয়ে তাতেও যখন কৃষকদের ঠকাতে পারেনি, আপনারা দেখেছেন পিচের রাস্তা খুলে সেই রাস্তায় গজাল বয়ে বয়ে বিশাল বড় বড় পেট, সেই গজাল পর্যন্ত পুঁতে দিয়েছে। আমাদের কৃষকদের বলেছে তোমরা আমাদের দেশের শত্রু, তোমাদের আমরা দিল্লিতে ঢুকতে দেবে না, দিল্লি থাকবে অপরাধীদের জন্য, লুটেরাদের জন্য। কৃষককে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। কৃষক 1 বছরের বেশি টানা লড়াই করে বুঝিয়ে দিয়েছে বাবারও বাবা আছে, মোদীজি তুমি সব না, তার উপরে কৃষকেরা আছে, মাথা ঝুলিয়েছে দিল্লির সরকার। এই লড়াই জয়যুক্ত হয়েছে। এবং সংবিধান কমিশনের রিপোর্ট C2+50 কৃষকের যাবতীয় খরচ, ভাড়া ঘাড়া সহ, তার সঙ্গে অন্তত তাকে লাভ তো দিতে হবে। আর কৃষকের লাভ মানে কৃষকের লাভ না, কৃষকের লাভ মানে দেশের মানুষকে বাঁচানো। তার ওই যতটুকু বর্ত পয়সা পাবে ওই পয়সায় কৃষক তার সংসার চালাবে, তার বউয়ের চিকিৎসা করবে, তার ছেলে স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করবে। এবং কৃষক তাই গিয়ে যখন বাজারে যাবে জিনিসপত্র কিনতে, তখনই পালা কাটার বাজারটা তেজি হবে, বাংলাদেশের বাজারটা তেজি হবে, আলিপুরদুয়ারের বাজারটা তেজি হবে। আমাদের যুব সমাজ তাদের ভবিষ্যতের জন্য যদি বাজারকে তেজি করতে হয়, কৃষককে শক্তিশালী না করে তা করা যায় না। কৃষকের দাবি, তাই আমার দাবি, আপনার দাবি, শ্রমজীবী মানুষের দাবি, মধ্যবিত্ত মেহনতি মানুষ, দোকানদার, ব্যবসায়ী তাদের সঙ্গে আলাদা হতে পারে। এই রকমের নানা বিষয়। আর আমাদের রাজ্যে আমরা কি দেখছি? আলু চাষের দাম পাচ্ছে না, রাস্তায় পড়ে থাকছে জমিতে। এই কদিন আগে ফুলকপি বাজারে পড়ে থেকেছে জমিতে। লঙ্কা কৃষক দাম পাচ্ছে না, বাজারের দাম দেখি ইয়া বড় দাম। ফরেনের রাজত্ব চলছে।
আলুর বট তৃণমূলের নেতারা কিনে নিয়ে চলে যাচ্ছে। কৃষক ফসল ফলাবে, দাম পাবে না, অথচ ফসল তৈরির খরচ বাড়বে, সার আপনি পাবেন না, ইউরিয়া, পটাশ ইত্যাদি ইত্যাদি, তার দাম কয়েক গুণ। যেমন কৃষকের দরকার হবে, কৃষক সার কিনতে পারে না, আর যদি সার কিনতে হয় তাহলে যার লেখা থাকবে দাম, তাকে 1.5 গুণ 2 গুণ দাম দিতে হবে। কালোবাজারি চলছে কৃষক বিপদে। আর আমাদের দেশে কৃষক জনসংখ্যা যেহেতু 50%, কৃষক বিপদে থাকা মানে মানুষ বিপদে পড়া। আমি লালসালাম জানাই, স্যালুট জানাই আমাদের আলিপুরদুয়ার জেলার কৃষক সভাকে, যারা গত 2 দিন ধরে রাস্তায় চষেছেন, ফলাকাটা থেকে বেরিয়েছেন, বারোবিশা থেকে বেরিয়েছেন, বাড়ি ফেলেছি, গ্রামে গ্রামে গিয়ে কৃষকের কাছে, মানুষের কাছে নিজেদের কথাটা বলেছেন, দেশ বাঁচাবার কথা বলেছেন, দেশ রক্ষার কথা বলেছেন। বলতে বলতে তারা আজকে শহরে এসে হাজির হয়েছেন, শহরের মানুষের কাছে তাদের কথাটা পৌঁছে দেওয়ার জন্য। আমি কৃষক সভার কর্মীদের সেই কারণে স্যালিউট জানাই, আমি স্যালিউট জানাই আমার আলিপুরদুয়ার শহরের মানুষকে। তারা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়ানো মানে নিজের ছেলের পাশে দাঁড়ানো, পরের প্রজন্মের পাশে দাঁড়ানো, এর বাইরে অন্য কোনো কথা হতে পারে না। কোথায় চলছে দেশটা বুঝতে পারছেন? আপনি ঘরে গিয়ে টিভিটা খুলবেন, 3টে খবর পাই এক ফুল গেল। এক, আম্বানির ছেলের বিয়ে হবে, যেন দেশ শুধু কোন লোকের কোনো বিয়ে টিয়ে হয়। আম্বানির ছেলের বিয়ে হবে, সেই কারণে গুজরাটে জামনগর তো গুজরাটের শেষ প্রান্ত বলেই মনে হচ্ছে, প্রায় পাকিস্তানের বর্ডার মতো, সেখানে দেশের আমার আপনার ট্যাক্সের টাকায় এয়ারপোর্ট বড় করা হয়েছে। কেন? আম্বানির ছেলের বিয়ে হবে। তোর কি, কৃষকের কি, আমাদের কি? আম্বানির ছেলের বিয়েতে নাচতে আসবে কি হিরান না কি একটা নাম দেখছি, 82 কোটি টাকা তিনি নাচবেন। কি ব্যাপার? আম্বানির ছেলের বিয়ে। তাতে দেশের বিদেশের সমস্ত নাচনেওয়ালা, গায়নেওয়ালা, যত বড় বড় পয়সাওয়ালা এই দুনিয়ার সব, তারা সেখানে 3 দিন ধরে ফুর্তি করবেন। এইটা চলছে গত 5 দিন 7 দিন ধরে। টিভি খুললেই দেখবেন, কাগজ খুললেই দেখবেন আম্বানির ছেলের বিয়ে। এটা কোনো খবর? এই মুহূর্তের খবর হচ্ছে, যে খবর ওরা দেখাবে না, তথ্য বেরিয়েছে, কালকের কাগজে বেরিয়েছে, কোন কোন কাগজ, সব কাগজে বেরোয় না। আমাদের এই বাংলার কাগজ কাগজ আপনি ঘোরা পাবেন না। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিশু অপুষ্টি কোন দেশে? ওপর থেকে নামের তালিকা করতে 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 দেখা যাচ্ছে সবচেয়ে তলার 5 নম্বর দেশ হচ্ছে ভারত। ইথিওপিয়ার চাইতেও তলায়, ঘানার চাইতেও তলায়, বাংলাদেশের চাইতেও তলায়, পাকিস্তানের চাইতেও তলায়। তোমরা যারা দিল্লিতে বসে আর কলকাতায় বসে সরকার চালাচ্ছ, তোমরা আসলে দেশদ্রোহী। তোমরা আমাদের শিশু, তাদের পুষ্টির ব্যবস্থা করছো না। বাংলাদেশ, পাকিস্তান, ঘানা, ইথিওপিয়া তার চাইতে তলায় নামিয়ে নিয়ে এসেছ। কারা তারা? যারা দেশ চালাচ্ছে। এই জিনিস চলতে পারে না। ক্ষুধাতে আমরা তলায়, শিশুদের অপুষ্টি আমরা তলায়, শিক্ষার অগ্রগতি আমরা তলায়, স্বাস্থ্যের ব্যবস্থা আমরা তলায়, গণতন্ত্রের অধিকার আমরা তলায়, স্বচ্ছতা তাতেও আমরা তলায়। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে এই শব্দ নিয়ে লড়াই করেছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, ওয়াদেদার, বাঘায়ুদ্দিন, ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর, আসমানুল্লাহ। কোন মোদী ঠাকুরদার কথায় আমাদের দেশের স্বাধীনতা হয়নি। আমাদের দেশের স্বাধীনতার লড়াইটা লড়েছিল তৎকালীন সময়কার জাতীয় মুক্তি আন্দোলন, যা নেতৃত্ব দিয়েছে কংগ্রেস। তৎকালীন সময়কার বিপ্লবীরা যারা বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। তৎকালীন সময়কার কমিউনিস্টরা যারা
কারান্তলালে সেলুলার জেলে বছরের পর বছর সময় কাটিয়েছে, কিন্তু কোনোদিন মাথা নিচু করেনি। বলেছে আমরা মাথা ঝুঁকবো না, ব্রিটিশের শেষ দেখে আমরা ছাড়বো। এদেশটা আমাদের, এদেশের স্বাধীনতার লড়াই তার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু হতে পারে না। সেই কমিউনিস্টরা তারা আমাদের দেশের স্বাধীনতার ব্যবস্থা করেছে। আর তোমরা কারা? যারা দিল্লিতে বসে আছো তারা আমাদের 12টা বাজিয়ে দিচ্ছ। ভবিষ্যতে শিশুদের কথা ভাবছো না, গরিব মানুষের কথা ভাবছো না, কৃষকের কথা ভাবছো না, শ্রমিকের বিপদ ঘটাচ্ছ। আমাদের যুবক তাদের কাজের কোনো ব্যবস্থা নেই। তোমরা খালি আদানি আর আমদানি করে বেড়াচ্ছ। আমদানির ছেলের বিয়ে, আদানির দুর্নীতির ব্যবসা। এ দেশ চলতে পারে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কোনো বিকল্প নেই। সারা দেশ এইরকম। আমাদের দেশের লড়াই, আমাদের লড়াই মানুষের জন্য। চোখের দিকে তাকিয়ে, গরিব মানুষ তার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারছেন তো কি ছিল আলিপুরদুয়ার, কি ছিল জলপাইগুড়ি, কি ছিল কোচবিহার। তোমার কমফোর্ট আসেনি কংগ্রেসের আমল, কমফোর্টের আগে। গোটা উত্তরবঙ্গে এই একটা জায়গা ছাড়া গোটা উত্তরবঙ্গে আমার এখনো মনে আছে, আমি গ্রামের বাড়ি, আমার কলকাতা থেকে কাছে, ক্যানিং নাম শুনেছেন? ক্যানিং এর দিকে তোর পেটে দুবেলা ভাত জুটত না। গ্রাম ছিল হাওয়াতে গ্রাম। স্কুল কলেজ লেখাপড়ার সুযোগ ছিল শহরের বাবুদের জন্য, গ্রামের না। যতদিন স্কুলে পড়েছি আমি সুজাত চক্রবর্তী, আমার পায়ে আমার চটিও নেই কোনোদিন। গ্রামের ছেলে চটি কেনার মতো পয়সা নেই, আর যদি চটি কেনার পয়সা থাকেও বা চটিটা মাথায় নিয়ে ঘুরতে হবে, চটি পরে যাব সেই রকম রাস্তার সুযোগ ছিল না। রাস্তা মানে কাদার গপ, হাঁটু পর্যন্ত ডুবে যায়। এটা আপনি দেখতে পাচ্ছেন গোটা উত্তরবঙ্গে। কোথায় ছিল রাস্তাঘাট, কোথায় ছিল ব্রিজ? আপনি এখন কলকাতা থেকে ছেড়ে একেবারে সোজা চলে আসবেন আলিপুরদুয়ার, কেন 12 হয়ে আপনি যে কোনো জায়গায় চলে যাবেন, পালাকাটা চলে যাবেন, হিরাটা চলে যাবেন, তুফানগঞ্জ চলে যাবেন। কোথায় তার সুযোগ ছিল? বর্ষার সময় নদীর এপারে নেমে, খালের এপারে নেমে, খাল পার হয়ে নৌকাতে ওখানে গিয়ে আপনার আবার যেতে হতো। এটা ছিল আমাদের রাস্তাঘাট। বামফ্রন্ট ছিল না। গোটা পশ্চিমবাংলার গ্রামে গ্রামাঞ্চলে বিদ্যুতের আলো কোথাও ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিল পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাকে গড়ে তুলেছে পশ্চিমবাংলার গ্রামের ছেলে মেয়ে। লেখাপড়া, শিক্ষা, খাবারের ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, আলোকে উজ্জ্বল করেছে গোটা পশ্চিমবাংলাকে। বামফ্রন্ট সরকার তার সামনে দাঁড়িয়েছিলেন জ্যোতি বোস। গোটা দেশটাকে বৃহৎ তুলে সেরাট করত ওই জ্যোতি বোস, ওই বুদ্ধ ভট্টাচার্য আমাদের বাংলাটাকে গড়ে তুলে চলে গেছেন। আর বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে। আজ আপনি বাড়ি যান, দেখবেন কৃষকের ফসলের দাম বাড়াতে হবে। কৃষকের ফসল তার ন্যায্য মজুরির ন্যায্য দাম চাই। আমার রাজ্যে আমি আলিপুরদুয়ার জাংশনে যখন নামলাম, আমার সঙ্গে মৃদুল্লাহ ছিলেন, এখানে আছেন বোধহয়, আর বোধহয় অনিন্দ ছিল।